চেলসি জিতে গেছে ফুলহ্যামের বিপক্ষে 5 গোলের ম্যাচে। চেলসি শেষ পর্যন্ত ডমিনেট করে জিতেছে। তাদের ডিফেন্স ছিল একরকম, তাদের অ্যাটাক ছিল পুরোপুরি আলাদা। চেলসির ফ্রন্ট লাইনে যারা খেলেছেন সবাই ইমপ্রেস করেছেন, আর সব মিলে শাবি অলonsoর প্রিমিয়ার লিগের সূচনাটা হয়েছে দারুণ এক জয়ে। এবং এই ম্যাচের শুরুতে যখন পেদ্রো গোল করেছেন, সেটা প্রিমিয়ার লিগের ফার্স্ট ম্যাচ ডেতে দ্রুত গোল করার রেকর্ড হিসেবে কাউন্ট হয়েছে। পেদ্রো 30 সেকেন্ডের ভেতরে গোল করে নিয়েছেন। এরপরে সেখান থেকে সমতায় ফুলহ্যাম ফিরেছিল। রজার্স গোল করেছেন, কোল পালমার গোল করেছেন। চেলসি জিতেছে 3-2-তে। 2 গোলের দ্বিতীয়টা মানে ফুলহ্যামের একটা ব্যবধান কমেছেন গনজালো গার্সিয়া। এই ম্যাচের মাত্রা কি ছিল? একপাশে আলভারো আরবেলোয়া, একপাশে শাবি অলonso, 2 রিয়াল মাদ্রিদের বরখাস্ত হওয়া, 2 গরমাগরম বরখাস্ত হওয়া, এক্স্যাক্টলি। এবং সেইখানে 5 গোলের একটা থ্রিলার বলা চলে, কিন্তু চেলসি ওয়্যার দ্য বেটার সাইড ক্লিয়ারলি। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। এটা নিয়ে আসলে কোনো ডাউট নাই যে স্কোরশিটটা যদি আপনি দেখেন, চেলসির যে একটা একক ডমিনেশন ছিল ম্যাচে, সেটা এই স্কোরশিটও প্রমাণ করে দেয়। শাবি অলonsoর আন্ডারে চেলসির শুরুটা কেমন হবে, তার প্লেইং স্টাইলটা কেমন হবে, তিনি হচ্ছে কাকে কাকে স্টার্টিং 11-এ সুযোগটা দেবেন এই ফার্স্ট ম্যাচে, এসব নিয়ে আসলে অনেক প্রশ্ন ছিল। চেলসি এই সিজনে 8টা সাইনিং করিয়েছে, এর মধ্যে 2জনকে আমরা দেখলাম হচ্ছে তারা এই ম্যাচ খেললো, এবং 2জনেরই কিন্তু এই ম্যাচের মধ্যে অবদান ছিল। আপনি হচ্ছে রজার্সের কথা বলেন বা আপনি ল্যাকোরেক্সের কথা বলেন, হচ্ছে গিয়ে সেন্টার ব্যাক হিসেবে তিনি যেটা খেললো, এখানে বেশ কিছু জিনিস কিন্তু আপনার দেখাচ্ছিল। শাবি অলonsoর এই 3-ম্যান ব্যাক লাইন, সেইটা হচ্ছে কিভাবে ওয়ার্কআউট করবে। এই ম্যাচের আরও ঘটনা আপনি যদি অন্যভাবেও চিন্তা করেন, যখন এনজো ফার্নান্দেজ মাঠে নামলেন, তাকে যেভাবে ইংল্যান্ডে এটাকে কি অভ্যর্থনা তো বলে না, অভ্যর্থনা নেগেটিভটা আসলে কি হবে, হ্যাঁ উল্টোটা, মানে তিনি যেভাবে হচ্ছে গিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন ম্যাচে, সেটাও কিন্তু হচ্ছে এই ম্যাচের আরেকটা ডাইমেনশন। কারণ এই এনজো ফার্নান্দেজের গোলেই ইংল্যান্ড হেরেছিল আর্জেন্টিনার এগেনস্টে বিশ্বকাপে। এরপর সেই ফ্ল্যাগ নিয়ে, মলদোভিয়ান সেই ফ্ল্যাগ নিয়েও কিন্তু এনজো ফার্নান্দেজ সেলিব্রেট করেছিলেন। তার কাছে যখনই বল গেছে, প্রতিটা বলের মোমেন্টে কিন্তু হচ্ছে সেখানে দর্শকরা বু বু কিন্তু করেছে। এই দুটা মানে এখন একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এনজো ফার্নান্দেজের জন্য। আমরা এনজো ফার্নান্দেজের এই ইস্যু নিয়ে আরেকটু পরে কথা বলছি, একটু ম্যাচে ফোকাস করে এরপরে মনে করি এটা এনজো ফার্নান্দেজের পুরো ঘটনাটা মানে কোন ধরনের দুও তিনি শুনেছেন, এটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে। শাবি অলonso যখন এই ম্যাচে তার দলকে নিয়ে নেমেছেন, সবাই জানেন যে এটা চেলসির জন্য আরেকটা পরীক্ষা। গত সিজনে যে দলটা একদমই ভালো করতে পারে নাই, তাদেরকে নিয়ে ফুলহ্যামের সঙ্গে ম্যাচটা একটা লড়াই হবে, এটা মোটামুটি প্রত্যাশিত ছিল। কিন্তু চেলসি যখন শুরুতেই এগিয়ে গেল, তখন একটা স্টেটমেন্ট যে যাও পেদ্রো যখন গোল করলেন, তখনই বোধহয় আরেকবার ব্রাজিলিয়ান সমর্থকদের মনে একটু খচখচানির জন্ম হলো যে এই প্লেয়ারকে বিশ্বকাপে তারা নিয়ে যায় নাই, বা কার্লো আনচেলত্তি তাকে শেষ পর্যন্ত ড্রপ করেছিলেন। গেল যাও পেদ্রোর ব্যাপারটা। চেলসির ফ্রন্ট লাইনে সবাই অ্যাটাক করে যাচ্ছেন, চেলসি স্টেবল মনে হয়েছে এবং অ্যাটাকের দিক থেকে ফ্লুইডও ছিল। মানে কোল পালমারের কথা ধরতে পারেন, যে কোল পালমার পরে গিয়ে গোল করেছেন। তার আগে ম্যাচ অবশ্য কয়েকবার ঘুরেছে, ফুলহ্যাম যখন একটা গোল শোধ করেছে, তারপরে গিয়ে চেলসি আবার এগিয়ে গেল। এবং সেকেন্ড হাফের শুরুতে যখন কোল পালমার গোল করলেন, তাতেও যাও পেদ্রোর একটা মানে অবদান আছে। তিনি একদম প্রপারলি বলটা খেলছিলেন, সেখান থেকে কোল পালমার গিয়ে গোল করলেন। 3-1 সেকেন্ড হাফের শুরুতে ব্যবধান। তার আগ পর্যন্ত চেলসি ডমিনেট করছিল। 3-2টা হলো গনজালো গার্সিয়ার গোলে। সেখানে হয়তো আমি জানি না, রবার্ট সানচেজকে নিয়ে তো অনেক প্রশ্ন অনেক সময় দেখেন, দুইটা গোলেই তো হচ্ছে কি আপনি রবার্ট সানচেজের দায় আছে। ফার্স্ট গোলটাতেও তো রবার্ট সানচেজের যে দায় আছে, কারণ তিনি তার নিচ দিয়ে আলটিমেটলি বলটা গেছে। এইখানেই হচ্ছে চেলসির সমস্যাটা। হয়তো শাবি অলonso সেটার সমাধান কি পাবেন, মানে সানচেজকে আমরা এমন সময় এমন সেভ করতে দেখি, সেইটা আবার অতি মানবীয় পর্যায়ে কখনো কখনো চলে যায়। কিন্তু আবার এইরকম সিচুয়েশনে চেলসি গত কয়েক সিজন ধরেই এই কনসিস্টেন্সির অভাবে মনে হয় ভুগেছে, যেটা অনেক সময় তাদেরকে কিছু কিছু ম্যাচ থেকে ছিটকেও দিয়েছে। এখানে হয়তো ব্যাপারটা সেরকম হয় নাই। এরপরে যখন ম্যাচটা 3-2 হলো, তারপরে ফুলহ্যাম তো ফিরলো, কিন্তু চেলসি বাকি সময় ট্যাকেল দিয়েছে এবং চেলসি অ্যাটাক করেই ট্যাকেল দিয়েছে। ওই সময় যখন এনজো ফার্নান্দেজ মাঠে নেমেছেন 3-2 হওয়ার পরে, তখন সম্ভবত স্টেবিলিটিটা খুঁজছিলেন শাবি অলonso। যখন তিনি মাঠে প্রবেশ করবেন, তখন গোটা ফুলহ্যাম স্টেডিয়াম তাকে দুয়ো দিচ্ছে। চেলসির সমর্থক যারা, তাদের একটা অংশ সেখানে যোগ দিয়েছেন। একে তো ওই ইংল্যান্ডের বিপক্ষে গোল করার ব্যাপারটা আছে, ওই মালভিনা বা ফকল্যান্ড আইল্যান্ডের পতাকা নিয়ে সেলিব্রেশনের ব্যাপারটা আছে, এর সঙ্গে তার চেলসি ছাড়ার যে জোর গুঞ্জনটা, সেটাও এর
ভেতরে আছে। প্রথমত তিনি তো একবার রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা ইনিয়ে বিনিয়ে বলছেন, তার সঙ্গী কুকুরে এত সেখানে পাড়ি জমিয়ে দিয়েছেন, তিনি পারেন নাই, তিনি রয়ে গেছেন। এখন তিনি ম্যানচেস্টার সিটিতে যাবেন কিনা এরকম একটা আলোচনাও আছে। সিটিতে যাওয়ার জন্য একটা সময়সীমা চেলসি কোচ শাবি আলোনসো বেঁধে দিয়েছিলেন, সেটা পার হয়ে গেছে, যদিও এখনও তার সিটিতে যাওয়ার সম্ভাবনা আছে, যদিও সিটি বুয়ার দিকে কিনে নিচ্ছে। সো এনজো ফার্নান্দেজের জায়গাটা কই হবে যদি তিনি যান, সেখানে এলিয়ট অ্যান্ডারসন তো অলরেডি আছেনই, এরকম একটা আলোচনাও সেখানে আছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে এনজো ফার্নান্দেজ সম্ভবত চেলসিতে থাকছেন। ওই দুয়ো শুনে যখন তিনি মাঠে প্রবেশ করেছেন তখন ক্যামেরা আসলে তার দিকেই ধরা। এরপরে গিয়ে দেখলাম রিস জেমস তার কাছে গিয়ে কিছুটা বলছে যে তুমি এইটাই, আমি যেটা মানে বুঝি যে এইসব সিচুয়েশনে যা বলতে পারেন টিম ক্যাপ্টেন, যে এই যে তোমার বিরুদ্ধে যা হয়েছে এটাকে তুমি জবাব দাও কোনো একভাবে। আমি একটু ভাবছিলাম যে আর্জেন্টাইন প্লেয়ারদের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ওপাশ দিয়ে হুলিয়ান আলভারেজ তার নিজের সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনছেন, এই পাশ দিয়ে এনজো ফার্নান্দেজেরও কপালও একই রকম। এই ক্লাবের সঙ্গে তাদের একটা দূরত্ব বেড়ে গেছে বিভিন্ন কারণে, এক একজনের কারণ এক এক আমার রকম। ধরেন এমিলিয়ানো মার্তিনেজেরও কিন্তু এমি মার্তিনেজের, আচ্ছা হ্যাঁ, মানে এমি এই মার্তিনেজের দূরত্ব ঘটনা বাড়ার এরকম। সংখ্যা আসলে অনেকজনের আছে। তো এইখানে এদের কি হবে আগামী 6-7 দিন সেটা আমরা জানি না, কিন্তু চেলসির কাছ থেকে আমরা দেখে যা বুঝলাম, চেলসির ফ্রন্ট লাইন, চেলসির অ্যাটাক যথেষ্ট ভালো, যথেষ্ট ইকুইপড, কিন্তু অন্যদিকে তাদের ডিফেন্স হয়তো কখনো কখনো একটু হলেও সেটা একটু শেকি, সেটা সানচেজের একটা দায়িত্ব থাকতে পারে। কিন্তু শাবি আলোনসোর ওই 3 ম্যান ব্যাকে আমরা যদি ফিরি, এইটা তিনি রিয়াল মাদ্রিদে করার খুব একটা সুযোগ পান নাই, কিন্তু তিনি এই কাজটা লেভারকুজেনে করেছিলেন নিয়মিত, সেটা আবার তিনি করে দিচ্ছেন। লাকোয়ার কথা আমরা যেটা শিখলাম শরীফুল হক আনন্দর কাছ থেকে, যে উচ্চারণটা লাকোয়া, তো সেই লাকোয়ার খেলাও তো মনে হয় না ফার্স্ট ম্যাচ হিসেবে মন্দ ছিল, এবং তিনি তো প্রিমিয়ার লিগ প্রুভেন প্লেয়ার। দেখেন এই জায়গায় যে রজার্স এবং লাকোয়া, এই দুজনেই তো হচ্ছে আপনার প্রিমিয়ার লিগের কিন্তু প্রুভেন প্লেয়ার, দুজনেই প্রিমিয়ার লিগে খেলেছেন। লাকোয়াকে ক্রিস্টাল প্যালেস থেকে নিয়ে আসা হয়েছে এবং ফার্স্ট ম্যাচেই ওই 33 সেকেন্ডস যখন এক্স্যাক্টলি স্কোর শিটে ওই নামটা তুললেন, তখন দেখেন ওখানে 3 জনের অবদানের কথা আপনার বলতে হবে। জাও পেড্রো ফার্স্টে যে গোলটা করলেন, ওই লাকোয়ার হেডারটা, এরপর হচ্ছে কোল পালমারের হচ্ছে গিয়ে সেখানে ইনভলভমেন্টটা, এবং সবশেষ যে জাও পেড্রোর হচ্ছে গোলটা। এই জায়গায় শাবি আলোনসো কিন্তু একটা জিনিস বলছেন যে তার দলের খেলার মূল টোনটা সেট করে দেবেন হচ্ছে গিয়ে তার অ্যাটাকিং লাইন আপের প্লেয়াররা, যেই 3 জন খেলছেন, যেই 3 জনকে দিয়ে তিনি এই ম্যাচটা স্টার্ট করলেন। ম্যাচের পর ওই পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে তিনি একেবারে ক্লিয়ারলি বলেছেন যে বাকিদের ওই অ্যাটাকিং থার্ডের প্লেয়াররা যেই গতিতে খেলবে সেটাকে অনুসরণ করতে হবে। দ্যাট মিনস যে আসলে বোঝাই যায় তার স্টাইল অফ প্লেটা এখানে যে অনেকটা অ্যাটাকিং ফুটবল বেসড ফর্মুলাটা তিনি এখানে ইমপ্লিমেন্ট করতে চান। আপনি কোল পালমারের কথাই বলেন, জাও পেড্রোর কথা আমরা বলছিলাম অভাগা, কোল পালমার কি আরও এক অভাগা না? বিশ্বকাপে তিনি খেলতে পারলেন না। টমাস টুখেলকেও তো হচ্ছে একটা জবাব দেওয়ার মঞ্চ এই সিজনটাকে অবশ্যই তিনি বেছে নেবেন। চেলসির একটা সুবিধা হচ্ছে যে এই প্লেয়াররা যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলে নাই, সেখানে প্লেয়াররা ফ্রেশ, তাদের জন্য আলাদা করে বিশ্রামের প্রয়োজন হচ্ছে না। এখন চেলসিকে আমি আমার প্রেডিকশনে ধরেছিলাম যে সেকেন্ড পজিশনে, আপনি আপনার সেকেন্ড, আমরা মনে হয় বেশিরভাগই ওই ব্যাপারে একমত। শাবি আলোনসোর দলের পক্ষে কি আসলে সেকেন্ড হওয়া সম্ভব? মানে এই যে আবারও শাবি আলোনসোকে আমরা ওই গোল গলার একটা সোয়েট শার্ট আর নিচে সাদা গেঞ্জি একটু বেরিয়ে আছে সেইটাই ফিরতে দেখলাম, যেটা রিয়াল মাদ্রিদে খুব একটা দেখা যায় নাই। আমরা কি সেই লেভারকুজেনের শাবি আলোনসোকে প্রিমিয়ার লিগে রিয়াল মাদ্রিদে তিনি আসলে চাপে ছিলেন। আমার মনে হচ্ছে লেভারকুজেনের ওই কমফোর্টেবল শাবিকে, যে যিনি প্রতিটা মোমেন্ট যিনি এনজয় করেন, যিনি ওই কাজ করার ফ্রিডমটা পান, যাকে হচ্ছে ড্রেসিং রুমের ফুটবল ছাড়া বাইরের কোনো কিছু ফেস করতে হয় না, হয়তোবা এই শুরুতে এই জিনিসগুলোর এগেনস্টে যেই তিনি কাজটা করতে পারছেন এই চেলসিতে। যখন সাকসেস আসতে থাকবে আমার মনে হয় শাবি আলোনসোকেও আরও ফ্রিডম আলটিমেটলি তার ফুটবলারদের খেলার মধ্যে আপনি এটা বুঝতে পারবেন। শাবিকে আপনি ফ্রিলি কাজ করতে দেবেন, ওই লেভারকুজেনের মতো কোনো একটা রেকর্ড ব্রেকিং সিজন আসলেও আসতে পারে এবার চেলসির। দেখা যাক শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে কি ঘটে। প্রিমিয়ার লিগের এই সপ্তাহে আমরা যা দেখলাম তাতে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে স্বাভাবিকভাবেই আর্সেনাল। তারপরে যদি বিগ টিমগুলোর কথা বলতে হয়, সম্ভবত সেখানে চেলসির নামটাই দ্বিতীয় স্থানে আসতে পারে। যদিও কেবলমাত্র আমরা 1 সপ্তাহ পার করলাম, আরও 37টা সপ্তাহ প্রিমিয়ার লিগে বাকি আছে।